আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, শক্তি উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? এখন শক্তি উৎপাদনের যে প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এই যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন আমাদের প্রতিটা কোষে যায়, সেখানে গিয়ে সরল খাদ্য উপাদানগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এখন এই যে শক্তি উৎপাদনে সাহায্য করলো কে? অক্সিজেন। উৎপন্ন হচ্ছে কে? কার্বন ডাইঅক্সাইড। এরপরে দেখো, মানবদেহে কত সময় পর্যন্ত অক্সিজেন সরবরাহ বন্ধ থাকলে মৃত্যু অনিবার্য? এখন 3 থেকে 4 মিনিটের বেশি যদি আমাদের দেহে অক্সিজেন সাপ্লাই না হয়, সেক্ষেত্রে আমাদের ব্রেইন সেলগুলা ড্যামেজ হয়ে যাইতে থাকবে, মস্তিষ্কের কোষগুলা আস্তে আস্তে মরে যেতে থাকবে এবং আমাদের মৃত্যু অনিবার্য হয়ে পড়বে। তাহলে এই জায়গাটায় 3 থেকে 4 মিনিটের বেশি সময় যদি অক্সিজেন সাপ্লাই বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা এই সমস্যাটা দেখব। এরপরে দেখো কি বলছে, যে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? এখন আমাদের যে শ্বসনতন্ত্র বলতে বোঝাচ্ছে হচ্ছে আমরা যে প্রশ্বাস গ্রহণ করব এবং নিঃশ্বাস ত্যাগ করে দিব, এই প্রক্রিয়াটা। এখন নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, ওইটা কিন্তু ভিতরে শ্বসন প্রক্রিয়াটা। এখন শ্বসনতন্ত্রের ভিতরে যে অর্গানগুলা কাজ করতেছে, ওখানে ভিতর আমরা প্রথমেই এই যে নাসাগহ্বরটা দেখতে পাচ্ছি, নাসাগহ্বর, এরপরে গলবিল, স্বরযন্ত্র, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, তারপরে অ্যালভিওলাই। এখন এই যে অংশগুলা আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখাই, দেখো আমাদের বইয়ে এরকম একটা চিত্র এঁকে দেওয়া আছে না, শ্বসনতন্ত্রের একটা চিত্র। এই চিত্রটাতে দেখো, আমরা যদি চিত্রটা একটু দেখি, আমাদের বইয়ে শ্বসনতন্ত্রের একটা চিত্র এঁকে দেওয়া আছে, তাই না? দেখো তো চিত্রটা কি কি অর্গান নিয়ে গঠিত। এই যে সবার প্রথমে নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, নাসিকা গহ্বর, এরপরে যেই ফাঁকা জায়গাটুকু পিছন দিকে, এটা হচ্ছে গলবিল। এরপরে যেটা আমাদের সাউন্ড তৈরিতে সাহায্য করে, এটা হচ্ছে স্বরযন্ত্র। তারপর ট্রাকিয়া, ট্রাকিয়া বলতে হচ্ছে আমরা শ্বাসনালীটাকে বুঝতেছি, শ্বাসনালীকেই ইংরেজিতে ট্রাকিয়া বলে। তাহলে শ্বাসনালী, তারপরে হচ্ছে এই শ্বাসনালীটা দেখো দুইটা ভাগে ভাগ হয়েছে, দুইটা ফুসফুসে প্রবেশ করছে, এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস। এরপরে এই ব্রঙ্কাস আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়ে যায়। এই যে দেখো দুইটা নালীতে পরিণত হইলো, এই দুইটা নালী আরো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র নালীতে পরিণত হচ্ছে, এটাকে আমরা বলবো ব্রঙ্কিওল। এরপরে এই ব্রঙ্কিওলের মাথায় তোমার এরকম বায়ুথলি থাকতেছে, এগুলাকে আমরা বলবো হচ্ছে অ্যালভিওলাস বা অ্যালভিওলে। তাহলে এই যে দেখো এতগুলা জিনিস সবগুলাই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের অংশ। সেক্ষেত্রে এই যে এখানে প্রধান অঙ্গ জিজ্ঞেস করছে, প্রধান অঙ্গ বললে আমরা এটাকে বলবো হচ্ছে ফুসফুস, কিন্তু এইখানে সবগুলোই কিন্তু শ্বসনতন্ত্রের অংশ। খেয়াল করো, আমাদেরকে প্রধান বলে দিছে, যার জন্য আমরা ফুসফুসটা নিছি। এরপরে ট্রাকিয়া কোন তন্ত্রের অংশ? ট্রাকিয়া কি? ট্রাকিয়া হচ্ছে শ্বাসনালী। তাহলে শ্বাসনালী কোথার অংশ হবে? অবশ্যই শ্বসনতন্ত্রের অংশ। রেচনতন্ত্র কি? রেচনতন্ত্র হচ্ছে রক্ত পরিশুদ্ধ করে মূত্র তৈরির প্রক্রিয়াটা। স্নায়ুতন্ত্র কোনটা? স্নায়ুতন্ত্র হচ্ছে তোমার দেহের সমন্বয় সাধনের কাজ করে। যে ধরো ওই যে কোনো একটা পিন ফুললে অথবা গরম কিছু স্পর্শ করলে আমরা সাথে সাথে হাতটা সরায় ফেলাই, এখানে ভেতরে যেই জিনিসটা কাজ করতেছে নিউরন। স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন। আর পরিপাকতন্ত্র কি? খাদ্য পরিপাকে সাহায্য করে যে তন্ত্রটা। নিচের কোনটি শ্বসনতন্ত্রের অঙ্গ? তাহলে দেখো ইলিয়াম কোনটা? ইলিয়াম হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের অংশ, পরিপাক। এরপরে ইউরেটার, ইউরেটার হচ্ছে আমাদের রেচনতন্ত্র, রেচনতন্ত্র। ইউরেথ্রাও হচ্ছে রেচনতন্ত্র, যার ভিতরে ট্রাকিয়া হচ্ছে শ্বসনতন্ত্রের অংশ। মানব শ্বসনতন্ত্রের অংশ কোনটি? এবার আবার দেখো অলিন্দ, অলিন্দ থাকে হচ্ছে আমাদের হার্টে, হার্টের ভিতর থাকতেছে। এরপরে নেফ্রন, নেফ্রন থাকে হচ্ছে বৃক্কে, বৃক্ক বা কিডনি। তারপরে বৃক্কে থাকতেছে মানে হচ্ছে রেচনতন্ত্রের অংশ, হার্টে থাকতেছে মানে হচ্ছে যে কার্ডিয়াক পেশির অন্তর্ভুক্ত। এরপরে ডিউডেনাম, এটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের অংশ, পরিপাকতন্ত্র। আর স্বরযন্ত্র স্বর তৈরি করতে সাহায্য করবে, আমাদের যে ভয়েস তৈরি করতেছি ওইটা স্বরযন্ত্র, এটা কিন্তু আমাদের শ্বসনতন্ত্রের অংশ। এরপরে কি বলছে, গলবিলের অংশ কোনটি? এখন গলবিল আর স্বরযন্ত্র এই দুইটা জায়গায় খুবই কাছাকাছি অবস্থান করতেছে। দেখো এই যে নাসা গহ্বরে পরে এই জায়গার অঞ্চলটা হচ্ছে গলবিল, আর এইখানে কি থাকতেছে? এখানে থাকতেছে হচ্ছে স্বরযন্ত্র। এরপরে হচ্ছে আমাদের ট্রাকিয়া, এই যে ট্রাকিয়া যাচ্ছে। এখন এই যে গলবিলের অংশ কোনটা? এটা হচ্ছে আলাজিহ্বা। আর যখন স্বরযন্ত্রের অংশ বলে দিবে তখন কিন্তু আবার উপজিহ্বা হবে। এই দুইটা জায়গা খেয়াল রাখা লাগবে, আলাজিহ্বা আর উপজিহ্বা কিন্তু এক না। উপজিহ্বা ঢাকনার মতো কাজ করে, আর আলজিহ্বা হচ্ছে আমাদের সাউন্ড তৈরিতে সাহায্য করে। সেক্ষেত্রে এই যে স্বরযন্ত্রের অংশ হচ্ছে উপজিহ্বা বা এপিগ্লটিস, আর
গলবিলের অংশ হচ্ছে এই আলজিব্বা বা উভুলা, যেটাকে আমরা ইংরেজিতে বলি। সেক্ষেত্রে এই জায়গাটা খেয়াল রাখা লাগবে, আমাদেরকে কি জিজ্ঞেস করছে, গলবিলের অংশ জিজ্ঞেস করছে, এটা হবে আলজিব্বা বা উভুলা। আর ষড়যন্ত্রের অংশ হচ্ছে আমাদের এপিগ্লটিস, বা এটার বাংলা হচ্ছে উপজিহ্বা। এপিগ্লটিসের বাংলা হচ্ছে উপজিহ্বা। এরপরে আসো, ষড়যন্ত্রের উপর জিহ্বা আকৃতির যে ঢাকনাটা, ওই যে ঢাকনা যদি উচ্চারণ করে দেয়, যে দেখো ঢাকনা যদি উচ্চারণ করে দেয়, সেক্ষেত্রে আমরা এই যে এপিগ্লটিসটাকে বুঝবো। এপিগ্লটিস হচ্ছে শ্বাসনালীর উপরে ঢাকনার মতো কাজ করে। শ্বাসনালীর উপরে এরকম ঢাকনার মতো থাকতেছে, এইটার উপর স্লাইড করে খাবার তোমার অন্য নালীতে চলে যায়। তাহলে এই যে এটা কিন্তু উঠানামা করতে থাকে, যখন বাতাস বের হয় তখন এটা উঠানামা করে। সেক্ষেত্রে এইটা ঢাকনার মতো কাজ করতেছে এই যে শ্বাসনালীর উপরে, শ্বাসনালীর ভিতর দিয়ে খাবার যাইতে দিচ্ছে না, এটা স্লাইড করে অন্য নালীতে চলে যাচ্ছে। ল্যারিংসের অংশ অবস্থান কোথায়? এখন ল্যারিংস কি? ল্যারিংস মানে হচ্ছে ষড়যন্ত্র, ইংরেজিতে বলছে আর কি। ল্যারিংস যে কথা, ষড়যন্ত্র সেই কথা। তাহলে ল্যারিংসের অবস্থান কোথায়? একটু আগে আমরা চিত্র দেখছি, ল্যারিংসের চিত্র, চলো আরেকবার দেখি। তাকাও, ওই ষড়যন্ত্রটা কোথায় অবস্থান করতেছে? গলবিলের নিচে না? দেখো তো এই যে গলবিল, গলবিলের নিচে অবস্থান করতেছে না? তাহলে এই যে ল্যারিংস বলে দিছে, ল্যারিংস হচ্ছে ষড়যন্ত্র যেটা গলবিলের নিচে অবস্থান করতেছে। আসো এই জায়গাটায় আমরা দেখি কোথায় ল্যারিংসের অবস্থান। শ্বাসনালীর নিচে না, শ্বাসনালীর নিচে না, শ্বাসনালীর উপরে। নিচে বললে হবে না, গলবিলের উপরে না, গলবিলের উপরে না, গলবিলের নিচে। খাদ্যনালী না, খাদ্যনালীর সাথে সম্পর্কই নেই। তাহলে শ্বাসনালীর উপরে। তাহলে দেখো ল্যারিংসের অবস্থান কি আমরা শ্বাসনালীর নিচে দেখছি? না, শ্বাসনালীর উপরে। তারপরে গলবিলের উপরে দেখছি? না, গলবিলের নিচে। খাদ্যনালীর সাথে তো এটা সম্পর্কই নেই, সেক্ষেত্রে শ্বাসনালীর উপরে আমরা ল্যারিংসটা দেখতে পাচ্ছি। এরপরে দেখো ল্যারিংসের অবস্থান আবার এই জায়গায় কিন্তু আবার অপশনগুলো আলাদা। দেখো তো নাসাপথে, নাসাপথে তো কখনোই না। এরপরে গলবিলের উপরে, গলবিলের নিচে। খাদ্যনালীর সামনে না, খাদ্যনালীর সাথে এটা সম্পর্ক নাই। গলবিলের নিচে, এটা আমরা বলতে পারতেছি। এরপরে ব্রঙ্কাস কোন তন্ত্রের অংশ? ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এই সব কিছুই হচ্ছে আমাদের শ্বসন তন্ত্রের অংশ। তাহলে শ্বসনতন্ত্র কোথায়? এই যে শ্বসনতন্ত্রের অংশ। এরপরে মানুষের শ্বসনতন্ত্রের অঙ্গ কোনগুলো? দেখো তো অঙ্গগুলোর নাম পড়ে দেখো। শ্বসনতন্ত্রের অঙ্গ ইলিয়াম, এটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রের অংশ, এটাকে আমরা বাদ দিয়ে দিব। বৃক্ক, বৃক্ক হচ্ছে রেচনতন্ত্রের অংশ। গলবিল শুধুমাত্র শ্বসনতন্ত্রের, কিন্তু এটাকে আমরা নিতে পারবো না। গলবিল শ্বসনতন্ত্রের। অন্ননালী না, অন্ননালী হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। ইউরেটার হচ্ছে আমাদের রেচনতন্ত্রের অংশ, তাহলে এটা বাদ। তারপরে গলবিল, ল্যারিংস আর ব্রঙ্কাস, ইয়েস এখানে সবগুলাই আছে। ইলিয়াম হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। ল্যারিংস ঠিক আছে, ব্রঙ্কাস ঠিক আছে। তাহলে উত্তর হিসেবে আমরা কোনটা নিব? গ নাম্বারটা নিব। এপিগ্লটিস কোথায় অবস্থিত? এপিগ্লটিস হচ্ছে উপজিহ্বা। কোথায় অবস্থান করে? ষড়যন্ত্রে। এখন আমি অপশনের দিকে তাকায় দেখলাম ষড়যন্ত্র লেখা নেই, সব ইংলিশ টার্ম দেওয়া। সেক্ষেত্রে কি করা লাগবে? ইংলিশ টার্মটাও মনে রাখার চেষ্টা করতে হবে। এপিগ্লটিস হচ্ছে ষড়যন্ত্রের অংশ, ষড়যন্ত্র মানে হচ্ছে ল্যারিংস। তারপরে ফুসফুসের আবরণকে কি বলে? দেখো তো এটা কত গুরুত্বপূর্ণ, কতবার আসছে। ফুসফুসের আবরণকে বলে হচ্ছে প্লিউরা। প্লিউরার ভিতরে থাকে প্লিউরাল ফ্লুইড, যেটা আমাদের ফুসফুস যাতে বা বাইরের যে বক্ষপিঞ্জর আছে, পিঞ্জরের সাথে যাতে ঘর্ষণ না খায়, যার জন্য ওই প্লিউরাল ফ্লুইডটা কাজ করে। তারপরে পেরিকার্ডিয়াম হচ্ছে হার্টের বাইরের আবরণ, আর পেরিকন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির বাইরের আবরণ। তরুণাস্থি কোনটা? এই যে নাকে হাত দাও, কানে হাত দাও, এই যে নরম হাড্ডিগুলা, এগুলা হচ্ছে তরুণাস্থি। বাম ফুসফুস কয়টি খণ্ডে বিভক্ত? বাম ফুসফুস 2টা খণ্ডে বিভক্ত। এরপরে আসো, মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে কোনটি দেখা যায়? আচ্ছা, স স স, 3 স মনে রাখবা। স স স। এক শতে মনে রাখবা হচ্ছে সিলিয়া, আরেক শতে মনে রাখবা হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড। সিউডোস্ট্র্যাটিফাইড এটা একটা আবরণী টিস্যু। সিউডোস্ট্র্যাটিফাইড একটা আবরণী টিস্যু। আর একসাথে মনে রাখবা হচ্ছে শ্বাসনালী। তাহলে দেখো শ্বাসনালী আর ট্রাকিয়া কিন্তু একই কথা। স স স, সিলিয়া, সিউডোস্ট্র্যাটিফাইড, শ্বাসনালী। সিলিয়া, সিউডোস্ট্র্যাটিফাইড, শ্বাসনালী। তাহলে শ্বাসনালীর প্রাচীরে কোনটা থাকতেছে? সিলিয়া থাকতেছে। এরপরে ফ্লাজেলা মানে কি? ফ্লাজেলা মানে হচ্ছে চলনাঙ্গ। এই দেখো শুক্রাণু চলাচল করবে কিভাবে? লেজ দিয়ে, ওইটা হচ্ছে ফ্লাজেলা। এরপরে গ্রন্থি, গ্রন্থি থেকে তোমার হরমোন আর এনজাইম নিঃসৃত হয়। হরমোন আর এনজাইম, গ্রন্থি 2 ধরনের, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা। এরপরে ক্ষণপদ, ক্ষণপদ মানে হচ্ছে অ্যামিবা যেভাবে হাঁটে না, কিছুক্ষণের জন্য বাঁকা বাঁকা পা তৈরি হয়, কিছুক্ষণ, ক্ষণ, আর পদ মানে হচ্ছে পা, কিছুক্ষণের জন্য পা তৈরি হয়, ওইটা হচ্ছে ক্ষণপদ।
তাহলে শ্বাসনালীর প্রাচীরে কি থাকতেছে? সিলিয়া থাকতেছে। এরপরের প্রশ্নটায় দেখো কি বলছে, ফুসফুসের বায়ুথলিগুলোকে কি বলে? বায়ুথলি বাংলায় বলে আর ইংরেজিতে বলে হচ্ছে অ্যালভিওলাস। ইংরেজিতে বলা হচ্ছে অ্যালভিওলাস। এরপরে ফুসফুসের প্রতিটি বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে? বায়ুথলিগুলা খুবই সূক্ষ্ম সূক্ষ্ম হয়, অনেকগুলা থাকে, যার জন্য ফুসফুস স্পঞ্জের মতো হয়, চাপ দিলে বায়ুথলি চুপসায় যায় আবার ফুলে ওঠে। এখন এই যে বায়ুথলিগুলা সূক্ষ্ম জায়গায় আমরা জানি কৈশিক নালিকা থাকে, এখানে ধমনী বা শিরা যাইতে পারে না। ধমনী আর শিরা হচ্ছে কিছুটা মানে বেশি মোটা, মানে মোটা রক্তনালী, আর কৈশিক নালিকা হচ্ছে অনেক বেশি। কৈশিক মানে হচ্ছে কেশ থেকে আসছে, কেশ মানে চুল, চুল অনেক সূক্ষ্ম হয়, কৈশিক ওয়ার্ডটা ওইটাই বোঝাচ্ছে যে সূক্ষ্ম। সেক্ষেত্রে ফুসফুসের প্রতিটি বায়ুথলি কি দ্বারা পরিবেষ্টিত থাকে? কৈশিক নালিকা দ্বারা। এরপরে বায়ু গমনের ক্ষেত্রে মানে বাতাস কোন দিক দিয়ে চলাচল করে? ওই যে আমরা একটু আগে যে চিত্রটা দেখছি, চিত্রটা মনে করো, ব্রঙ্কাস সবার আগে, জীবনেও না, নাসা গহ্বর ব্রঙ্কাসের পরে যায় জীবনে, অ্যালভিওলাস, ওমা আমাদের একদম আলটিমেট গন্তব্যস্থল হচ্ছে অ্যালভিওলাসে পৌঁছানো, এখানে অ্যালভিওলাস সবার আগে দেওয়া হবে জীবনে না, বাদ। এরপরে নাসা গহ্বর, নাসা গহ্বর ঠিক আছে, নাসা গহ্বর দিয়ে প্রবেশ করলো বাতাস, এরপরে গলবিলে গেল, এরপরে ষড়যন্ত্র, তারপরে ট্রাকিয়া। ইয়েস, এই জায়গাটা আমার সঠিক মনে হচ্ছে, নাসা গহ্বরের পর ষড়যন্ত্র না, আগে গলবিল এরপরে ষড়যন্ত্র, এই জায়গাটায় এতটুকু ভুল আছে, তাহলে আমরা গ নাম্বারটা উত্তর নিতে পারবো। এরপরে দেখো কি বলছে, ডান ও বাম ফুসফুসে বিভক্ত যথাক্রমে, আচ্ছা ডান আর বাম এটাকে ভাগ করব। দেখো ডান ফুসফুসে 3টা খণ্ড থাকে এবং বাম ফুসফুসে 2টা খণ্ড থাকে, ডান বাম 3 2, ডান বাম 3 2, এটা মনে রাখা লাগবে। ডান বাম, ডানে কত? 3টা, বামে 2টা, ডান বাম 3 2। ষড়যন্ত্রের অবস্থান কোথায়? একটু আগেই আমরা দেখছিলাম চিত্রতে, মানে এরকম প্রশ্ন আরেকটা দেখছিলাম যেখানে ষড়যন্ত্রের অবস্থান কোথায় ছিল? গলবিলের নিচে, হ্যাঁ, শ্বাসনালীর উপরে, ইয়েস, এবং খাদ্যনালীর সামনে না, খাদ্যনালীর সাথে এটা সম্পর্ক হচ্ছে আমরা নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে 1 আর 2 নাম্বারটা হচ্ছে এখানে আমরা সঠিক বলতে পারবো। এরপরে আসো কি চিত্র দেওয়া আছে দেখো তো, শ্বসনতন্ত্রের একটা চিত্র দেওয়া আছে তাই না? ফুসফুস, 2টা ফুসফুস, এই যে ষড়যন্ত্র, তারপরে ট্রাকিয়া চিহ্নিত করছে এ দিয়ে। এখন চিত্র এ এর অন্তর্গাত্র ঝিল্লি দ্বারা আবৃত, তারপরে অবস্থান ষড়যন্ত্রের উপরে, এ কোথায়? এই যে এ হচ্ছে এই অংশটা তাই না, এই যে ট্রাকিয়াটা, এ হচ্ছে ট্রাকিয়া বুঝাইছে, ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী। এখন এইটার অন্তর্গাত্র ঝিল্লি দ্বারা আবৃত থাকে, হ্যাঁ আবৃত থাকে। এরপরে এর অবস্থান কি ষড়যন্ত্রের উপরে, দেখো এইটা হচ্ছে ষড়যন্ত্র, ট্রাকিয়া কি ষড়যন্ত্রের উপরের আর নিচে? দেখাই যাচ্ছে নিচে, তাহলে উপরে যেহেতু বলছে এই অপশনটা আমি নিব না। প্রাচীরে তরুণাস্থি দ্বারা আবৃত, হ্যাঁ এর প্রাচীরগুলাতে এরকম সি আকৃতির মানে অর্ধ গোলাকার, পুরাটাও মানে রাউন্ড শেপ হয় না, এরকম ছোট ছোট তরুণাস্থি দিয়ে আবৃত থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে নিতে পারতেছি। 1 আর 3 নাম্বারটা এখানে সঠিক। এরপরে আসো মধ্যচ্ছদা। মধ্যচ্ছদা কি জিনিস? মধ্যচ্ছদা হচ্ছে একটা পেশিবহুল পর্দা, এই পর্দাটা কি করে? তোমার বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করে, এই যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করতেছে। আমি যদি চিত্র এঁকে দেখাই, এই দেখো আমার ফুসফুস, যেটা কই থাকে? বক্ষ গহ্বরে থাকতেছে, আর পেটের দিকে যে পাকস্থলী, তারপর ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্র, ওই জায়গাটা হচ্ছে আমাদের উদর গহ্বর। এই যে বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে পৃথক করতেছে, এই জায়গায় একটা পর্দা আছে এরকম, এই পর্দাটাই হচ্ছে আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, ওর আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ডায়াফ্রাম। এবার দেখো বক্ষ গহ্বরের চতুর্দিকে আবরণ তৈরি করে থাকে না, এটা কিন্তু বক্ষ গহ্বরের চতুর্দিকে আবরণ তৈরি করে না, শুধু এই যে বক্ষ গহ্বরের নিচে, মানে পুরা এই জায়গাটাই হচ্ছে বক্ষ গহ্বর, তার নিচের দিকে শুধু আছে, সেক্ষেত্রে চতুর্দিকে আমরা বললে হবে না। শ্বসনে সাহায্য করে, শ্বসনে বলতে আমাদের প্রশ্বাস নিঃশ্বাসে সাহায্য করে, ওই প্রশ্বাস নিঃশ্বাস ইনডিরেক্টলি আমার শ্বসনই সাহায্য করতেছে, কারণ প্রশ্বাসের মাধ্যমে যখন অক্সিজেন নিবা, ওই অক্সিজেন রক্তে গিয়ে মানে রক্তের সাথে মিশে গিয়ে খাদ্যগুলোকে ভাঙতে সাহায্য করবে, সেক্ষেত্রে শ্বসনে সাহায্য করে আমরা বলতে পারি। 1 আর 3 নাম্বারটা আমি সঠিক বলতে পারতেছি, তাহলে খ নাম্বার এখানে উত্তর। এরপরে আসো একটা চিত্র, এই চিত্রের ভিতর নাসাপথ, এরপরে গলবিল, এক্স হচ্ছে গলবিল, তারপরে ওয়াই হচ্ছে আমার ষড়যন্ত্র, এরপরে জেড হচ্ছে ট্রাকিয়া এবং পি হচ্ছে ফুসফুস। এই জায়গাগুলা আমরা চিহ্নিত করার পরে উদ্দীপকের কোন অংশটি পরিপাক ও শ্বসনতন্ত্রে বিদ্যমান, তার মানে পরিপাকতন্ত্রেও থাকবে শ্বসনতন্ত্রেও থাকবে। দেখো তো গলবিল, গলবিল হচ্ছে আমরা পরিপাকতন্ত্রেও দেখব, মানে খাদ্য যখন মুখগহ্বরে নিচ্ছি, ওই মুখগহ্বরের পিছনের দিকের অংশটাই হচ্ছে আমার গলবিল, সেক্ষেত্রে শ্বসনতন্ত্রেও আমরা দেখলাম গলবিল, তাহলে গলবিল হচ্ছে এক্স।
এক্সটাকে আমরা পরিপাক আর শ্বসন উভয় তন্ত্রেই দেখতে পাই। এরপরের প্রশ্নটায় যাই, চলো কি বলছে দেখো তো, জেড অংশে থাকে। জেড অংশ কোনটা? জেড অংশ হচ্ছে আমার ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়ার ক্ষেত্রে কি কি থাকে এটা আমরা চলো দেখি। বলয়াকার তরুণাস্থি থাকে, হ্যাঁ তরুণাস্থি তো থাকে। এরপরে সিলিয়াযুক্ত কোষ থাকে, হ্যাঁ ওই যে স মনে রাখতে বলছিলাম। বলয়াকার তরুণাস্থি ওই যে কিরকম বলছিলাম, কিছুটা এরকম। এখন এই বলয়াকার তরুণাস্থি থাকতেছে, সিলিয়াযুক্ত কোষ থাকতেছে, হ্যাঁ ওই যে শ্বাসনালী, সিলিয়া, সিউডোস্ট্র্যাটিফাইড, স মনে রাখতে বলছিলাম। তাহলে সিলিয়াতে মানে শ্বাসনালীতে সিলিয়া থাকে। অ্যালভিওলাস, অ্যালভিওলাস মানে হচ্ছে বায়ুথলি। বায়ুথলি থাকে ফুসফুসের ভেতরে, যেটা ব্রঙ্কিওলের পরে। ট্রাকিয়া ভিতর বায়ুথলি জীবনে কোত্থেকে আসবে? তারপর 1 আর 3 নাম্বারটা, 1 আর 2 নাম্বারটা তাহলে সঠিক, তাই না? তাহলে ক। এরপরে চলো, এরপরে দেখো কি বলছে, একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা ফুসফুসের একটা চিত্র। এই যে ট্রাকিয়া দুইটা ভাগে ভাগ হইলো, এগুলাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হবে তখন ওগুলাকে আমরা বলবো ব্রঙ্কিওল। পাশে একটা যে অর্গানটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের ফুসফুস। তাহলে আমরা বুঝতে পারলাম শ্বসনতন্ত্রের একটা চিত্র যেখানে এ চিহ্নিতকরণ করা আছে আমাদের ট্রাকিয়াটাকে। এখন কি বলছে, এই অংশটি কোন ধরনের আবরণী টিস্যু দ্বারা গঠিত? এখন আমি কি বলছিলাম, স মনে রাখতে বলছিলাম, যেখানে সিউডোস্ট্র্যাটিফাইড, সিলিয়া, শ্বাসনালী। তাহলে দেখো তো এই যে সিউডোস্ট্র্যাটিফাইড, শ্বাসনালীতে কি থাকতেছে? সিউডোস্ট্র্যাটিফাইড থাকতেছে, এবং সিলিয়াও কিন্তু এখানে থাকে। এখন আরও দুইটা যে কিউবয়েডাল এবং স্কোয়ামাস, এই দুইটা তুমি মনে রাখতে পারো, এগুলো হচ্ছে আমাদের রেচনতন্ত্রের ভিতরে মানে কিডনিতে থাকতেছে। এবং স্ট্র্যাটিফাইড যেটা, এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর ত্বকে থাকে, এই যে তোমার আমার ত্বকে। ত্বকের ক্ষেত্রে এই স্ট্র্যাটিফাইড আমরা দেখতে পাই। এটার আরেকটা নাম আছে, স্ট্র্যাটিফাইডের আরেকটা নাম হচ্ছে ট্রানজিশনাল। ট্রানজিশনাল আবরণী বলা হয়। এরপরে আসো কি বলছে, এর অন্তর্গাত্রের ক্ষেত্রে, এ হচ্ছে আমাদের ট্রাকিয়া। ট্রাকিয়ার অন্তর্গাত্রের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই দেখো তো, সূক্ষ্ম রোমযুক্ত অংশ। হ্যাঁ এটা কিন্তু আমরা দেখতে পাই, কারণ এটা সিলিয়া। ওই যে স মনে রাখতে বলছিলাম, সিলিয়াতে কিন্তু সূক্ষ্ম রোম থাকতেছে। এরপরে অপ্রয়োজনীয় বস্তুকণা বের করে দিবে, হ্যাঁ অবশ্যই বের করে দিবে। শ্লেষ্মা উৎপাদন করে না, ট্রাকিয়া কিন্তু শ্লেষ্মা উৎপাদন করে না, সেক্ষেত্রে আমরা ক নাম্বারটা এখানে সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে, কিরকম চিত্রটাতে পি চিহ্নিতকরণ করা আছে আমার ট্রাকিয়াটা বা শ্বাসনালী। এরপরে কিউ চিহ্নিতকরণ করা আছে ফুসফুসটা। এবার জিজ্ঞেস করছে পি অংশটির নাম কি? এই যে পি অংশটা, এটার নাম হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ইংরেজিতে বললে ট্রাকিয়া, বাংলায় বললে হচ্ছে শ্বাসনালী। এরপরে নাসারন্ধ্র কোনটা? এই জায়গার যে ছিদ্রটা, এটা হচ্ছে নাসারন্ধ্র। গলবিল হচ্ছে এই নাসা গহ্বরের পরে এই জায়গাটা, এবং ষড়যন্ত্র হচ্ছে এইখানে এরকম একটা অংশ থাকে যেটা আমাদের সাউন্ড তৈরিতে সাহায্য করে, ওটা ষড়যন্ত্র। এরপরে কিউ এর ক্ষেত্রে প্রযোজ্য, কিউ কোনটা? এটা হচ্ছে ফুসফুস। ফুসফুস এক প্রকার রস ধারণ করে, হ্যাঁ ফুসফুসের ক্ষেত্রে আমরা জানি ওর বাইরের আবরণটা হচ্ছে প্লুরা। প্লুরা এক ধরনের প্লুরাল ফ্লুইড ধারণ করে, যেটা হচ্ছে আমাদের ফুসফুসের মুভমেন্টটাকে অনেক বেশি ফ্লেক্সিবল করে, বা বক্ষপিঞ্জরের সাথে যাতে ঘর্ষণ না লাগে সেক্ষেত্রে এক প্রকার রস ধারণ করতেছে। ফুসফুসকে বক্ষগাত্রের ঘর্ষণ থেকে রক্ষা করে। ইয়েস, অক্সিজেন সরবরাহ করে না, অক্সিজেন সরবরাহের কাজটা মেইনলি বলা যায় না, কারণ সরবরাহ ও করতেছে না, কৈশিক নালী থেকে ওইখানে হচ্ছে তোমার ট্রান্সফার হচ্ছে, কিন্তু সরবরাহ ওয়ার্ডটা এখানে যাচ্ছে না, সেক্ষেত্রে অক্সিজেন সরবরাহের কথাটা বলবো না। কিন্তু মানে ফুসফুস থেকেই আমরা অক্সিজেন পাচ্ছি, মানে কোষ পর্যন্ত যাচ্ছে, কিন্তু সরবরাহ কিন্তু মানে আমাদেরকে ফুসফুস করতেছে না। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে আমরা বলতে পারি। এরপরে আসো, এই জায়গাটায় মেনলি ফুসফুস বলতে ফুসফুসের বাইরে দেখো চিহ্নিতকরণটা হচ্ছে ওর বাইরের যে পাতলা আবরণটা, তোমরা চিত্রটা খেয়াল করে দেখতে পাবা এখানে হচ্ছে ফুসফুসের বাইরে একটা পাতলা পর্দা আঁকা হয়েছে। এই পর্দাটা মানে বলতে হচ্ছে তোমাকে এখানে প্লুরাল যে পর্দাটা বা প্লুরাল ফ্লুইড সমৃদ্ধ যে প্লুরাটা, ওইটার কথা বলা হয়েছে। এরপরে চিত্রটা দেখো, এখানে কি দেওয়া আছে, এ আর বি দুইটা জায়গা চিহ্নিত করছে। এ হচ্ছে ট্রাকিয়া আর বি হচ্ছে এই জায়গায় ট্রাকিয়ার উপরে কিছু তরুণাস্থির আবরণ আছে, ওইটা চিহ্নিতকরণ করা হয়েছে। চিত্র এ চিহ্নিত অংশটির অন্তঃপ্রাচীর নিচের কোনটি যুক্ত? এখন এই যে অন্তঃপ্রাচীর মানে ভিতরের দিকে, শ্বাসনালী, সিউডোস্ট্র্যাটিফাইড, সিলিয়া, তাই না? কি মনে রাখতে বলছিলাম, স মনে রাখতে বলছিলাম না? সেক্ষেত্রে এর অন্তঃপ্রাচীরটা হচ্ছে সিলিয়া যুক্ত। এরপরে কি বলছে দেখো তো, পরের প্রশ্নটা এখানে বলছে বি এর জন্য প্রযোজ্য। বি কি? ওই ট্রাকিয়াটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল, মানে এই যে শ্বাসনালীটা চলতেছে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, এই যে জায়গাটা এটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস।
এখন ব্রঙ্কাসের ক্ষেত্রে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হইতে আমরা দেখি, কারণ এইটা একটু পরে যখন ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়ে যায় তখন এটাকে আমরা বলি ব্রঙ্কিওল। তাহলে অসংখ্য শাখায় বিভক্ত হচ্ছে। এরপরে বহিরাবরণ প্লুরা পর্দা দ্বারা আবৃত, না এইখানের বহিরাবরণ তো আমরা প্লুরা পর্দা দ্বারা আবৃত দেখবো না, আমরা দেখবো ফুসফুসের বাইরে হচ্ছে প্লুরা পর্দা থাকে, এই যে ফুসফুসের বাইরে, সেক্ষেত্রে এই জায়গাগুলোতে থাকতেছে না। এরপরে গঠন শ্বাসনালীর অনুরূপ, হ্যাঁ গঠন তো শ্বাসনালীর অনুরূপই হবে, তাহলে 1 আর 3 নাম্বারটা এখানে আমরা সঠিক বলতে পারতেছি। এরপরে দেখো দুইটা চিত্র দেওয়া আছে, একটা হচ্ছে কিডনির চিত্র যেটা বৃক্ক, এবং পি হচ্ছে আমাদের ফুসফুস। তাহলে একটা হচ্ছে রেচনতন্ত্রের অংশ আর একটা শ্বসনতন্ত্রের অংশ। এরপরে প্রশ্নে কি বলছে দেখো তো, পি হচ্ছে ফুসফুস, ফুসফুসে কি হয়, অ্যালভিওলাস থাকে, হ্যাঁ অ্যালভিওলাস তো থাকতে আমরা দেখি, 2 ভাঁজ বিশিষ্ট পর্দা থাকে, ইয়েস ওই যে প্লুরা পর্দাটার কথা বলছে। অসংখ্য নেফ্রন থাকে, না নেফ্রন থাকে হচ্ছে এইটাতে কিউতে থাকে, সেক্ষেত্রে এটা খ নাম্বারটা হচ্ছে এখানে আমাদের সঠিক। এরপরে পি ও কিউ উভয়ে, পি হচ্ছে আমাদের কিডনি আর কিউ হচ্ছে ফুসফুস, ওরা দুইজনেই কি অসমোরেগুলেশন প্রক্রিয়া সম্পন্ন করে? না, কিন্তু দেখো অসমোরেগুলেশন প্রক্রিয়াটা যদি আমি একটু বলি, এটা হচ্ছে আমাদের রক্তে পানি এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা করার একটা প্রক্রিয়া। সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা সম্পন্ন করে হচ্ছে বৃক্ক। বৃক্কের ভিতরে ADH একটা হরমোন, এই হরমোনটা এসে কাজ করে, এই হরমোনটা উৎপন্ন হয় হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিতে, কিন্তু কাজ করতেছে হচ্ছে কিডনিতে এসে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা আমাদের রক্তে পানি এবং খনিজ লবণের ব্যালেন্স বজায় রাখতেছে। রঞ্জক পদার্থ অপসারণ, না রঞ্জক পদার্থ এখানে মানে কোনোটাই করতেছে না। এরপরে রক্ত শোধন, হ্যাঁ দেখো কিডনি কি করে, আমাদের রক্তগুলোকে পরিশুদ্ধ করে মূত্র তৈরির কাজ করে, এবং ফুসফুসও কি করতেছে, রক্তে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে ট্রান্সফারটা ঘটাচ্ছে, ওই ট্রান্সফারের মাধ্যমে আমরা কি বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড যখন নিয়ে নিচ্ছে বের করে দেওয়ার জন্য এবং অক্সিজেন দিচ্ছে, এটা কিন্তু রক্তটাকে শোধন করতেছে বলতে পারি। এরপরে কার্বন ডাইঅক্সাইড অপসারণ করা, না কার্বন ডাইঅক্সাইড অপসারণ আমরা ফুসফুসের ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু কিডনি এই কাজটা করে না। এরপরে গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে, আচ্ছা চিত্রটার দিকে তাকাও তাহলেই তুমি বুঝতে পারবা যে গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে কি আছে। গলবিল হচ্ছে আমাদের কোন জায়গাটা, যে নাসা গহ্বরের পিছনের দিকের অংশটা, ওইটা হচ্ছে গলবিল। গলবিলের নিচেই আমরা এরকম একটা অংশ দেখতে পাই, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এটা শ্বাসনালী, আর এই যে ত্রিভুজের মতো যেটা আঁকছি এটা হচ্ছে ষড়যন্ত্র। তাহলে গলবিলের নিচে, এই যে গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে কি আছে, এটা হচ্ছে ষড়যন্ত্র বা ল্যারিংস। এরপরে একটা চিত্র দেওয়া আছে দেখো, শ্বসনতন্ত্রের একটা চিত্র, 2টা ফুসফুস, পি চিহ্নিতকরণ করা আছে ট্রাকিয়া, তাই না, ট্রাকিয়া। এখন পি চিহ্নিত অংশে কোন আবরণী টিস্যু থাকে, এখানে স মনে রাখতে বলছিলাম, শ্বাসনালী, সিলিয়া, সিউডোস্ট্র্যাটিফাইড, এই যে সিউডোস্ট্র্যাটিফাইড। স্কোয়ামাস যেটা এটা থাকে হচ্ছে আমাদের কিডনিতে, আর স্ট্র্যাটিফাইড এটা থাকে হচ্ছে ত্বকে। এরপরে দেখো মানব শ্বসনতন্ত্রের এবং পরিপাকতন্ত্রের নিচে কোনটি দেখা যায়, শ্বসনতন্ত্র আর পরিপাকতন্ত্রে, মানে নিচের এই যে 4টা অপশন এখানে ভিতরে কোনটা তোমার শ্বসনতন্ত্রেও আছে পরিপাকতন্ত্রেও আছে, এটা হচ্ছে গলবিল। গলবিল আমরা শ্বসনতন্ত্র পরিপাকতন্ত্র 2 জায়গায় দেখতে পাবো। আর এখানে ষড়যন্ত্র, ব্রঙ্কাস আর শ্বাসনালী, ওরা 3জনই হচ্ছে তোমার শ্বসনতন্ত্রের অংশ, সেক্ষেত্রে গলবিল হচ্ছে 2টাতেই কমন। তাহলে এই যে দেখো শ্বসনতন্ত্রের চিত্রটা একটু সুন্দর করে মাথায় রাখতে পারলেই কিন্তু আমরা এই জায়গার MCQ-গুলো সমাধান করতে পারতেছি। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।